শেখ হাসিনার যে ভয় দেখান, শেখ হাসিনা আসার ডেট ঘোষণা করলে অনেক লোকের কাপড় নষ্ট হয়ে যাবে, এটা আমরা বুঝি। শেখ হাসিনার কথায় কথায় থ্রেট দেন। ওই মিয়া, শেখ হাসিনা কি আপনার থ্রেট ভয় পায়? শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধু একটা হিমালয়, শেখ হাসিনার একটা হিমালয়ের কন্যা, এটা ভয় দেখায়? শোনেন, আমরা চিনি তো আপনাদেরকে। আপনাদের বহু নেতা আমাকে বিভিন্ন সময় টেলিফোন করছে যে একটু সুযোগ দেন, একটা প্রোগ্রাম করতে হবে। বিশ্বাস হয় না? এরকম আমার মতো সবাই টেলিফোন করছে। আর আমরা কাউকে টেলিফোন করি? খবর নিয়ে দেখেন তো, আমাদের কোনো ছেলেরা, কোনো বিএনপির লোকেরা টেলিফোন করে প্রোগ্রাম করবো, অনুমতি দেন? আওয়ামী লীগ এটা পারবেন না। শেখ হাসিনার যে ভয় দেখান, শেখ হাসিনা আসার ডেট ঘোষণা করলে অনেক লোকের কাপড় নষ্ট হয়ে যাবে, এটা আমরা বুঝি। নেত্রী খালি বলবে যে আমি অমুক তারিখের দিকে যাওয়ার চিন্তা করতেছি, কাপড় নষ্ট হয়ে যাবে, অর্ধেক নেতারা বিদেশে পলায়ে চলে যাবে, এটা আমরা বুঝি। সুতরাং এগুলো করেন না। আওয়ামী লীগের কেউ কোনো নেতা মারা গেলে গত 10 বছর এই জামাত এবং আপনারা আলহামদুলিল্লাহ ট্রেন্ড চালু করলেন। আল্লাহ, মহান আল্লাহ বলে দিছে কেউ মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে, ওইখানে আপনারা আলহামদুলিল্লাহ লেখার ট্রেন্ড চালু করলেন। এগুলো এগুলো সভ্য মানুষের কাজ? এগুলো থেকে বের হন, স্বতন্ত্রভাবে চিন্তা করেন। মোটামুটি আপনি তো একটা পলিটিশিয়ান, আপনি একটা পলিটিশিয়ান না। আপনারা যদি আসলে রাজনীতিবিদ হয়ে থাকেন, তাহলে আপনাদের আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, চিন্তা ভাবনা, এগুলো মানুষের সাথে যেতে হবে। তো সমাজের বাইরে যে আলাদা চিন্তা করলে পারবেন না। আমি প্রায় সময় খেয়াল করে দেখছি যে আপনাদের কেউ কেউ আওয়ামী লীগের ছোট কোনো মিছিলও যদি হয়, ওইখানে এসে এটা বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ হাস্যকর, আওয়ামী লীগ করতে পারতেছে না, আওয়ামী লীগ এই না, আওয়ামী লীগ সেই না। স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলেও দেখেছি এগুলো নিয়ে কথা বলতে, আওয়ামী লীগের নাকি শক্তি নাই। ভাই, একটা কথা বলি, আমরা কি দেশের বাইরে থেকে আইসা রাজনীতি করছি? আমরা তো এই 15 বছর গোটা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে থেকে ওইখানে দেখেছি যে আপনারা বিএনপি বা জামায়াত কিভাবে এই 15 বছর রাজনীতি করেছেন। আমরা দেখেছি তো, আমরা তো তখন মাঠে ছিলাম। জামাত লুঙ্গির তলে ঢুকে গেছে, অর্ধেক দল ঢুকছে বিএনপির লুঙ্গির তলে, অর্ধেক দল ঢুকছে আওয়ামী লীগের লুঙ্গির তলে। তাদের ব্যানার ব্যবহার করে রাজনীতি করতে পারে নাই, নিজেরা ভালো থাকার জন্য, নিজেরা নিরাপদে থাকার জন্য করতে পারে না, এটা বাস্তবতা। বাদ দেন জামাতের হিসাব, আসেন বিএনপিতে। বুকে হাত দিয়া বলেন, বিএনপির কয়জন নেতা ছিলেন সারা বাংলাদেশে যারা স্থানীয় আওয়ামী লীগের সাথে ব্যালেন্স ছাড়া এই 15 বছর রাজনীতি করছেন? বিএনপির নাম বলছেন? কয়জন? হাতে গুনতে পারবেন। অল্প কয়েকজন ছিলেন যারা ব্যালেন্স ছাড়া রাজনীতি করছেন, আর বাকি সবাই ব্যালেন্স করে রাজনীতি করছে। খেয়াল করে দেখেন আওয়ামী লীগের বিষয়টা। এত বিপর্যস্ত একটা অবস্থায় আওয়ামী লীগ পড়েছে, যেরকম বিপর্যস্ত অবস্থায় বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল কোনোদিন পড়ে নাই। শীর্ষ নেতাদের বেশিরভাগ জেলে এবং আত্মগোপনে। খেয়াল করেন, সংসদের মাধ্যমে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার মধ্যে রেখেছেন। ছোট্ট কোনো একটা কর্মসূচি বাস্তবায়ন করলে ওখানে মব লেলিয়ে দিচ্ছেন। 20 জন 50 জনের একটা মিছিলে 300 মানুষকে আসামি করে মামলা দিচ্ছেন। নর্মাল একটা মিছিল, 50 জনের একটা মিছিল, 350 জন বা 250 জন আসামি দিয়ে একটা মামলা। খেয়াল করেন, এই কথার তাৎপর্য আছে, এই কথার হাকিকত অনেক গভীরে। মব করতেছেন শিক্ষার্থীদেরকে, যারা ছাত্রদের সাথে, ন্যূনতম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। লক্ষ লক্ষ ছেলেদেরকে পরীক্ষা দিতে দেন নাই, শিক্ষা জীবন শেষ। ছেলেকে পাইলেন না, পরিবারকে ধরলেন, পরিবারকে হ্যাস্ত করলেন। অর্থনৈতিক যে ব্যবসা প্রতিষ্ঠান, ওইগুলোতে আঘাত করলেন। লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, পরিবারের উপর জুলুম করছেন, এলাকায় থাকতে দিচ্ছেন না, অর্থনৈতিক সকল আয়ের উৎসগুলিও বন্ধ করে দিয়েছেন।
কারোর নিকটাত্মীয় মারা গেলে ওই জানাজায় যেতে বাধা দিচ্ছেন। সত্য না মিথ্যা একটু ভেবে দেখেন। রাষ্ট্রের সকল বাহিনীকে লেলিয়ে দিয়েছেন শুধু আওয়ামী লীগকে নিধন করার জন্য। এমনকি সেনাবাহিনী সহ একটা ছেলে জামিন পাওয়ার সাথে সাথে তাকে আবার সোনে অ্যারেস্ট করতেছেন অন্য মামলায়। এবার একটু বুকে হাত দেন, হাত দিয়ে বলেন তো, এরকম চাপ আপনাদেরকে দিলে 15 দিন রাজনীতি করতেন আপনারা? আওয়ামী লীগের একটা নির্দিষ্ট একটা আদর্শ আছে, এটার একটা আবেগ, খুব শক্তিশালী আবেগ। এটা যত চাপিয়ে দেন এটা নড়বে না। দেখেন না, এত চাপের পরে, এত মবের পরে, এত মামলার পরে, এত হয়রানির পরে প্রত্যেক দিন লোকজন রাস্তায় বের হয়ে মিছিল করতেছে। প্রত্যেক দিন, আল্লাহ 30 দিন কারো নির্দেশ দেওয়া লাগে? আওয়ামী লীগ, ছাত্রলীগ এগুলো অন্য ধরনের সংগঠন, বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক সংগঠন আর নাই। বিশ্বাস করেন, কারো নির্দেশ লাগে না, অটো করতেছে, অটো। আমাদেরকে এইগুলো আলাপ করেন না রে ভাই, আমরা তো দেখছি চোখের সামনে যে কিভাবে লুঙ্গির তলে ঢুইকা কিভাবে স্থানীয় নেতাদের সাথে ব্যালেন্স করে এত বছর রাজনীতি করছে। আর আওয়ামী লীগ তো আপনাদেরকে চাপ দেয়ই নাই, নিষেধাজ্ঞা কোনোদিন করেই নাই, নর্মাল গণতান্ত্রিক চর্চা করে রাজনীতি করছেন। এরপরেও আপনাদের কি অবস্থা, কিভাবে করছেন আমরা দেখি নাই। আমাদের নেতা কর্মীরা যে চাপের মুখে দ্বারা রাজনীতি করে, ওটা পারবেন না, ওই স্বপ্ন ভুলে যান। 15 বছরের মধ্যে আপনাদের লাস্ট 2 বছরের আন্দোলন দেখছি, তাও বড় বড় পশ্চিমা শক্তির শেল্টারে, অর্থায়নে, তখন একটু 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 বেরোয়া করার চেষ্টা করছেন। এই সব দেখছি আমরা, তো অজানা না কোনো কিছু, অদেখা না। তো আরেকটা পার্টিকে টিটকারি মারার আগে একটু খেয়াল করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই কিংস পার্টি করবার সময় থেকে -2 ফর্মুলা, সংস্কার পন্থীদের একটি চক্রান্ত, এরকম নানান নামে কিন্তু আমরা কিছু গণমাধ্যমকে অত্যন্ত অ্যাক্টিভ দেখেছিলাম, এবং তারা অনেক বেশি সমালোচনার মুখর ছিল বাংলাদেশ আওয়ামী লীগের এবং জননেত্রী শেখ হাসিনা। বাট তারপরও আমরা সেই সময়টাতে দেখেছি যে একটা সামঞ্জস্যপূর্ণ সামাজিক অবস্থান ছিল। আর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় কোনো সাংবাদিককে জেলে ভরা বা থ্রেট করা বা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গণমাধ্যমগুলোর সাথে খারাপ আচরণ, সমালোচনা করবার কারণে এমনও আছে টেলিভিশন যেগুলো করছে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের সময়ও কোনো রকমের ব্যবস্থা গ্রহণ হয়নি। তো সেই কারণে একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে ছিল। কিন্তু জুলাই আমরা দেখলাম যে হঠাৎ করে সেই সন্ত্রাসী, জঙ্গি, ছাত্র নামধারী যে আন্দোলনের জামে যে জঙ্গি হামলা বা জঙ্গি তৎপরতা আমরা দেখলাম, সেই সময় এদের চরিত্রগুলো বেরিয়ে আসলো। 5 আগস্ট 2024 থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন, সকলেই জানেন যে যত রকমের স্থাপনা ভাঙচুর, মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান, মুক্তিযোদ্ধাদের নির্যাতন করা, কারাগারে নেয়া, বঙ্গবন্ধু সমর্থকদেরকে অপমান, অসম্মান করা, কারাগারে নেয়া, রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, এরা কেউই রেহাই পায়নি। আমি এই নামগুলো এই জন্য বললাম যাতে দর্শকদের কেউ মনে না করেন যে আওয়ামী লীগের কথা বলবার জন্য বলছি। এই যে নিরপেক্ষ জায়গাগুলো, রবীন্দ্রনাথ তো একজন নিরপেক্ষ কবি, সে তো আওয়ামী লীগের কবি না, কিন্তু রবীন্দ্রনাথ রেহাই পায়নি। জয়নুল আবেদিন তো একজন শিল্পাচার্য, জয়নুল আবেদিন, তার ভাস্কর্য ভেঙে ফেলা। বেগম রোকেয়া কি আওয়ামী লীগের বেগম রোকেয়া? তো তাকে যে অপমান করা, তার মানে আমরা দেখলাম এই ঘটনাগুলো এবং শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসার বলাৎকার, এই সকল বিষয় যেটা একেবারেই রাজনীতির বাইরে গিয়ে ধরেন যে মানবাধিকারের বিষয়ে, সেগুলো নিয়েও কিন্তু এই গণমাধ্যম কথা বলেনি। কিন্তু এই গণমাধ্যমের বুদ্ধিজীবীরা কথা বলছেন কি নিয়ে? তারা আগে কথা বলেছেন আওয়ামী লীগ কত খারাপ, ছাত্রলীগ কত খারাপ, শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে সময়কালের অবস্থান কত খারাপ, এগুলো নিয়ে ওনারা সোচ্চার ছিলেন। 5 আগস্টের পরে তারা ইউনূস কত ভালো, তারেক রহমানের সাথে দেখা করছে, ইউনূসের সাথে দেখা করছে, তারা কত ভালো, তাদের সাথে সম্পর্কটাকে তারা উপস্থাপন করছেন। কিন্তু
কিন্তু জনগণের যে পরিবেশ পরিস্থিতি, জনগণের যে হাহাকার, নির্যাতন, নিপীড়ন, সনাতন ধর্মাবলম্বী আমাদের হিন্দু ভাইদের মন্দির ভাঙছে, ধর্ষণ হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মেরে ফেলছে, সেগুলো নিয়েও কিন্তু বুদ্ধিজীবীরা খুব বেশি চোখে দেখেননি। চোখ তখন তাদের ঝাপসা, কণ্ঠরোধ হয়ে গেছে, কারণ সেখানে ডলার এবং পাউন্ড ছিল, এবং তারা যেহেতু সরাসরি এই মেটিকুলাসলি ডিজাইন করা চক্রান্তের সাথে সম্পৃক্ত, রাষ্ট্রবিরোধী কাজের সাথে সম্পৃক্ত। ইউনূসকে আমরা যতখানি অপরাধী মনে করি, যতখানি অপরাধী প্রমাণিত, ততখানি তারাও অপরাধী, কারণ তারা এই ইউনূসকে মেটিকুলাসলি চক্রান্তটা সফল করতে শতভাগ সহায়তা করেছে। কিন্তু আমরা আজকে দেখছি এই গণমাধ্যম ভীষণ সরব, আপনি যেটি বললেন, যখনই বঙ্গবন্ধু কন্যা বলেছেন দেশে ফিরবেন, তাদের মাথা নষ্ট। তারা রিফাইন আওয়ামী লীগ নিয়ে কথা বলছে, আওয়ামী লীগের সভাপতি পদটাকে পরিবর্তনের কথা বলছে, আওয়ামী লীগের ভেতর বিভক্তির কথা বলছে, আওয়ামী লীগ সম্পর্কে নানান রকমের বিতর্ক তৈরি করছে। এটি তো গণমাধ্যমের কাজ না, কিন্তু এই গণমাধ্যমগুলোর একমাত্র কাজ আসলে এটি, কারণ তাদের এজেন্ডা এটি যে কোনোভাবেই আওয়ামী লীগ আসতে পারবে না, কোনোভাবেই বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরতে পারবে না। জনগণকে সে বিষয়ে যাতে জনগণের চোখে আবারও জুলাইয়ের মতো সেই সন্ত্রাসী জঙ্গি, ছাত্র নামধারী জঙ্গিদের সেই মানে ন্যাক্কারজনক কর্মকাণ্ডের মতো আবারও জনগণকে ভুল বোঝানোর একটা অপচেষ্টা তারা করছে। ইউনূস এখন কথা বলছে না, ইউনূসকে আমরা দেখছি না। ইউনূসকে থেমে আছে না। আমরা অনেক বছর জামাত ইসলামকে চুপচাপ দেখেছি। যখন বঙ্গবন্ধু কন্যা জঙ্গি হামলা, জঙ্গিদেরকে জিরো টলারেন্স নীতিতে নিয়ে গিয়েছিলেন, তখন জামাত ইসলামী, জামাতের জঙ্গিরা নীরব হয়ে গিয়েছিল। কিন্তু তাদেরকে আমরা দেখলাম 5ই আগস্টে তারাই নেতৃত্ব দিচ্ছে, এখন তারা ক্ষমতার শীর্ষে। তো ইউনূসও কিন্তু চুপ করে নেই, ইউনূসের এই বুদ্ধিজীবীরাও চুপ করে নেই। ডিপ স্টেটের মদতে তারা কিন্তু আবারও জুলাইয়ের মতো তারা তাদের আগের চেষ্টায়, আগের তৎপরতায় তারা নেমেছে, এবং তাদের সাথে কিছু নির্লজ্জ রাষ্ট্রদ্রোহী ব্যক্তি যুক্ত আছেন, যাদের লেখা আমি দেখছি অনেক মানুষের। তারা জুলাইতে বাংলাদেশকে ধ্বংস করে তাদের মন ভরেনি, এখন যাতে বঙ্গবন্ধু কন্যা এসে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে রক্ষা করতে পারে, এটিও তারা চায় না। তারা আসলে ওই ক্রান্তিরই অংশ। জি, আমি একটু, আপনি যেটি বললেন যে তারা আবার জুলাই আর একটি জুলাইয়ের মতো তারা করতে চায়, বা সেই একটা আবহ নিয়েই তাদের এই তৎপরতা গুলো। গণমাধ্যম যদি একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম হয়, তারা যে কোনো মানুষের অভিমত মতামত তুলে ধরতে পারেন, এটা তাদের রাইট আছে। কিন্তু উদ্দেশ্যটা যদি হয় যে একটি দলকে হেয় করার জন্য, একটি দলকে একেবারেই যাতে কোনো ভাষা, যেমন আপনি যে লেখার কথা বললেন, কোনো একটি লেখা আমি দেখলাম একজন বুদ্ধিজীবী, সেখানে এমন ভাবে ইনসিস্ট করা হয়েছে, মানে সরকারকে উদ্বুদ্ধ করছে বা উস্কানি দিচ্ছে যে কেন এখনো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেই শুধু ক্ষান্ত আছে, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, এমন একটি উস্কানি দেওয়া আছে। এইটাকে আপনার মনে হয় কিনা যে এইটা কেন তারা চায়? কারণ তাদের মধ্যে থেকে কেউ কেউ কিন্তু বলেছে যে আওয়ামী লীগ যদি আসে, তাহলে জনগণের এখনই জনগণের যে 5ই আগস্ট পরে কিন্তু জনগণের সমর্থন আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। এখন জনগণ আওয়ামী লীগ ফিরে আসুক, বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন, তার হাত ধরে বাংলাদেশ আবার মুক্ত হবে, সেইভাবে কিন্তু সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। এখন ওরা কিন্তু অনেকেই বলছে বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্ন জায়গায়, যদি আওয়ামী লীগ ফিরে আসে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, বঙ্গবন্ধু কন্যা আবার ক্ষমতায় বসবেন, কারণ জনগণ তাদের সাথে আছে। তাহলে এই রাষ্ট্রদ্রোহীদের কেউ রেহাই পাবে না, এই কথাটা তারা বলছে। তাদের অনেকে এরকমও বলেছে, আওয়ামী লীগ যদি আসে তাহলে আমরা তো আসলে রেহাই পাবো না। তো রেহাই পাবে না কেন? এই অল্প কিছু মানুষ কেন ভাবছে তারা রেহাই পাবে না? কারণ তারা রাষ্ট্রদ্রোহী। সংবিধান অনুযায়ী তাদের যে শাস্তি হবে এটি তারা বোঝে, কারণ তারা জ্ঞান পাপী। তারা
এটুকু বোঝে যে তারা রাষ্ট্রের বিরুদ্ধে যে ধরনের চক্রান্ত করেছে। এই জন্য ইউনুসকে আমরা দেখতাম কিন্তু যখনই সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষে সোচ্চার হতো, তখনই সবাইকে ডেকে বলতো যে আসেন আমরা একসাথে থাকি, কারণ আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগকে ফেরাতে হবে। তো এই যে বুদ্ধিজীবী নামের যে যারা বিদেশি মদতে, বিদেশের টাকায় যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কিন্তু ওইটাই ভয় যে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসলে এবার এগুলোর বিচার হবে, আইনগতভাবে বিচার হবে। এবং তারা কোনোভাবেই চায় না আওয়ামী লীগ আসুক, কারণ তারা আসলে বাংলাদেশ সৃষ্টির পক্ষে ছিল না। তারা অত্যন্ত আধুনিক, তারা প্রত্যেকেই মনে করেন আধুনিক পোশাক আশাক, জীবন যাপন, এদের মধ্যে অনেকে আবার ধর্ম মানে না, আস্তিকও আছে অনেকে, অনেক আধুনিক। কিন্তু তারা যেমন জামাতকে সমর্থন করে না মুখে মুখে, কিন্তু তারা বাংলাদেশের জন্মকে আবার সমর্থন করেন। অর্থাৎ তারা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সাথে থাকলে তারা খুশি হতো। সেই কারণে তাদের যে রাগ ক্ষোভ, সেটি তারা এইভাবে এখন ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা মাঠে নেমেছে। এবং এরা কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, সেই কারণে আওয়ামী লীগ বিরোধী। কারণ আওয়ামী লীগ যদি থাকে, বঙ্গবন্ধু কন্যা যদি থাকে, তাহলে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, সংবিধান, সার্বভৌমত্ব কখনো ক্ষুণ্ণ করা সম্ভব না। তো এরা এখন জামাতকেও একসেপ্ট করছে, জামাতের সাথেও এদের হাত মেলাচ্ছে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগকে উৎখাতের জন্য, যেটি তারা জুলাইতে করেছিল। এই কনস্পিরেসিতে তারা অনেক আধুনিক মনস্ক মানুষ, অনেক প্রগতিশীল বলে নিজেদেরকে, তারা জামাতের সাথে কিন্তু এক টেবিলে বসেছে, একসাথে হাত মিলিয়েছে চক্রান্তে, কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে। আমি আপনাকে একটা উদ্ধৃতি পড়ে শোনাচ্ছি। যেমন প্রথম আলো, দেশের প্রথম সারির পত্রিকা, যেটা আমিও এক সময় দীর্ঘদিন কাজ করেছি, সেই পত্রিকাটিতে একজন লেখক বা বুদ্ধিজীবী, যিনি আসলে ডক্টর ইউনূসের বুদ্ধিজীবী হিসেবে সুপরিচিত, মহিউদ্দিন আহমেদ, ভালো লেখেন উনি, সেটি ঠিক আছে। ইতিহাস, মুক্তিযুদ্ধ নিয়েও তার লেখা আছে, বিতর্কিত লেখা আছে। যে মহিউদ্দিন আহমেদ প্রথম আলোতে যে আর্টিকেলটি লিখেছেন যে আওয়ামী লীগ আসলে কি ফিরতে চায়, সেই শিরোনামে আর্টিকেলটির ভিতরে একটি জায়গায় লিখেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আসামি, ফাঁসির দড়িতে ঝুলতে তিনি হাসি মুখে ফিরে আসবেন, এটি আকাশ কুসুম কল্পনা। এই যে, অর্থাৎ তিনি পরিষ্কার বলেছেন যে শেখ হাসিনা যে দেশে ফিরে আসার কথা বলছেন, সেটি আকাশ কুসুম কল্পনা। আপনি তো আওয়ামী লীগের পরিবারেরও একজন, আপনার কাছে কি মনে হয় আপনাদের নেত্রীকে আকাশ কুসুম কল্পনার কথা বললেন কিনা? দেখেন, আপনি তো ভদ্রভাবে বললেন মহিউদ্দিন ওনার লেখার কথা, এবং ওনাকে বুদ্ধিজীবীও বললেন। আসলে পরজীবী, তারপরে এরকম অনেক জীবী আছে। ওনাকে আমার আসলে মনে হয় যে মীর জাফর টাইপের কোন একটি পরজীবী, কারণ উনি যে কথাটি বলেছেন সেটি কোনো একজন লেখকের ভাষা নয়। তিনি ওই লেখার মধ্যে অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন, যে ফাঁসির দড়ি, ফাঁসির আসামি। তার মানে উনি জামাতের যে এজেন্ডা, যে ক্যাঙ্গারু কোর্টের যে রায়, সেটিকে উনি অত্যন্ত সাদরে গ্রহণ করে সেটার বাস্তবায়নটা কল্পনা করছেন। তার মানে কতখানি নোংরা মানসিকতা ওনার, এবং বঙ্গবন্ধু কন্যা ফিরবেন কিনা এটা নিয়ে উনি ব্যঙ্গাত্মক কুরুচিপূর্ণ কথাটা বললেন। দেখেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে দুবার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে ওনার। ৭৫ পরবর্তী সময়, আমি যদি নিজের কথাই বলি, আমরা কেউ কি চিন্তা করতে পারি যে বাংলাদেশে ফিরে আসব? পরিবারের এতগুলো মানুষ, বাবা মা ভাই বোন, আমরা বঙ্গবন্ধু পরিবারকে মাথায় না রেখে যদি সাধারণও বলি, একটা সাধারণ মানুষ কি এটাকে নিতে পারবেন? আবার বাংলাদেশে ফিরে আসবে নিজের মৃত্যুকে ত্বরান্বিত করবার জন্য? উনি কিন্তু এসছেন ৭৫ সালে, ওনার ফিরে আসাটা অনেক অবিশ্বাস্য একটি ঘটনা ছিল, কিন্তু তিনি ফিরে এসেছিলেন। তিনি বাংলাদেশকে কিন্তু আজকের অবস্থায় 2024-এর জুলাই পর্যন্ত ওই অবস্থায় নিয়ে গিয়েছিলেন। তারপর তার মাঝখানে উনি কিন্তু যখন 111, সেখানেও -2 ফর্মুলার এই বুদ্ধিজীবীরাই, সকল বুদ্ধিজীবীরাই যখন
জঙ্গিদের জনক এদেরকে বলা হবে, তো তারা যখন ষড়যন্ত্র তখনও বঙ্গবন্ধু কন্যা ফিরে এসছেন। এবং এবার উনি ফিরে আসবেন কিনা তার একটি কথা আমি বলতে চাই, 5ই আগস্ট উনি বঙ্গবন্ধু কন্যা চলে যাওয়ার পর কিন্তু তিনি নীরব থাকতে পারতেন, কিন্তু তিনি কি নীরব থেকেছেন? তিনি প্রতিটি ইউনিয়ন, প্রতিটি মহল্লা, প্রতিটি মানে পাড়ার প্রতিটি মানে ইঞ্চি ইঞ্চি মাটির সাধারণ মানুষ, তৃণমূলের কর্মীদের সাথে তিনি যোগাযোগ রেখেছেন। একইভাবে তিনি মায়ের মতো মানবতার মা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, দলের সভানেত্রী হিসেবে তিনি কিন্তু পুরো দলকে তিনি আবারও গুছিয়েছেন। এই যে আজকে বাংলাদেশের মানুষ তার কথা বলছেন, আজকে দলের যে প্রস্তুতি সেটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা নিজেই তৈরি করেছেন। এবং এই পর্যন্ত আমরা গত 75 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা যখন যেখানে যে কথাটি বলেছেন প্রত্যেকটি তিনি প্রমাণ করেছেন। আর প্রমাণের কথা নয়, তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং তিনি শেখ হাসিনা, তিনি নিজের মুখে বলেছেন আসবেন, সেটি আসবেন, কিন্তু কথা তো সেটা নয়। বঙ্গবন্ধু কন্যা আসবেন বলেছেন, তাতে মহিউদ্দিনের এত গাত্রদাহ কেন? তিনি আসবেন না এই তথ্যটা এত ব্যঙ্গাত্মক করে তিনি সাধারণ মানুষের কাছে এত কষ্ট করে লিখছেন কেন? কারণ তার উপরে তিনি শুধু, আপনি বলছেন ব্যঙ্গাত্মক, তিনি কিন্তু এরপরে আর্টিকেলের মধ্যে ঘুরিয়ে ফিরে তার প্রতিটা ভাষাই, যেমন আরেকটা জায়গায় তিনি লিখেছেন হাসিনা স্বেচ্ছায় ফিরবেন না, সাহস থাকলে দেশে আয়, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে বলেছেন সাহস থাকলে দেশে আয় বলে হুঙ্কার দিলেও তিনি আসবেন না। মানে ওই তো আমি এই জন্যই তখন বললাম যে কুরুচিপূর্ণ। তো জাসদের এর আগেও আমরা দেখেছি একটা অংশের কিছু মানুষের যাদেরকে আমরা মানে জুলাই সেই মেটিকুলাস চক্রান্তের সাথে প্রত্যক্ষ পরোক্ষ সম্পৃক্ততাও দেখেছি, এবং যারা ডিপ স্টেটের সাথে সম্পৃক্ত কোনো না কোনো ভাবে, তাদের আস্ফালন, তাদের ভাষা, শব্দ চয়ন আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে খুব কমন, একদমই আলাদা না, খুবই কমন শব্দ চয়ন তাদের। তো মহিউদ্দিন উনারও যে শব্দ চয়ন সেটি কোনো লেখকের শব্দ নয়, এটি একটি এজেন্টের শব্দ চয়ন, যারা মেটিকুলাস চক্রান্তের অংশ, যাদের কাজ হচ্ছে জনগণকে কথা বলা। আমরা জুলাইতে অনেক টেলিভিশন উপস্থাপক, টকশোর মানুষজনকে যে ভাষায় কথা বলতে দেখেছি। আজকে মাসুদ কামাল সাহেব আজকে ইউনূস সম্পর্কে, এই বর্তমান সরকার সম্পর্কে যেভাবে কথা বলেন, কিন্তু সেটি হয়তো আমরা মনে করি যে রাষ্ট্রের পক্ষে বলছেন, কিন্তু আপনারা যদি মনে করেন যে প্রথম দিকে উনি বঙ্গবন্ধু কন্যাকে কিরকম কুরুচিপূর্ণ, অনেকটা হাদির কাছাকাছি ভাষায় কথা বলেছেন, এবং এই মানুষগুলোর ভাষা কিন্তু হাদির কাছাকাছি। এই মানুষগুলো থেকেই কিন্তু এদের বয়সের কারণে হয়তো হাদি যে নোংরা ভাবে বলেছে, এরা হয়তো সেই নোংরা উচ্চারণ করেনি, কিন্তু মাসুদ কামালেরও তো কিছু শব্দ আছে যে শব্দটার সাথে হাদির শব্দের পার্থক্য নেই। মহিউদ্দিন উনি যেভাবে লিখেছেন সেখানে কতটা ভদ্র ভাষা আছে, এখানে কি কোনো ভালো মানুষের ভাষা, ভদ্রলোকের ভাষা বা লেখকের ভাষা আছে? উনি লিখতেই পারেন, একজন লেখক কলাম লিখতে পারেন, কিন্তু তার কথাটা তো কলামিস্টের কথা নয়। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাতরা বা আসিফ মাহমুদ সার্জিসরা যে ভাষায় কথা বলছে তিনি কিন্তু সেই ভাষায় কথা বলছেন। তো ভবিষ্যতে যখন হাসনাত, সার্জিসরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিচারের যে জায়গায় দাঁড়াবেন, মহিউদ্দিন তিনিও কি সেই জায়গায় দাঁড়ানোর মানসিকভাবে প্রস্তুত কিনা সেটি ওনাকে ভেবে দেখতে হবে। জি, আমরাও শেষ পর্যায়ে, আর এই আজকে যেহেতু আলোচনার মূল বিষয় আমি এই লেখালেখি গুলোকেই করেছি, এই মহিউদ্দিন আহমেদ তার আর্টিকেলটি প্রথম আলোর আর্টিকেলের শেষ লাইনটি তিনি যেভাবে উক্তি করেছেন, অর্থাৎ বাংলাদেশে এই যে যারা এখন দেশে থেকে মাঠে ঘাটে জীবন বাজি রেখে ভয়ভীতি উপেক্ষা করে জয় বাংলা স্লোগান দিয়ে মাঠ কাঁপানোর চেষ্টা করছে, রাজপথে নামছে, মিছিল করার চেষ্টা করছে, তাদেরকে এমন ভাবে তিনি একটি উক্তি করেছেন যেটি দিয়ে তিনি শেষ করেছেন, লিখেছেন আশার পিদিম জ্বালিয়ে তারা মাঝে মধ্যে জয় বাংলা বলে চেঁচিয়ে ওঠেন, স্লোগানও না, চেঁচিয়ে ওঠেন এবং নিজেদের অবস্থান জানান দেন। তো জয় বাংলা বলে চেঁচিয়ে ওঠা, এইটার মানেটা কি, উনি কি বোঝাতে চেয়েছেন?
তহিদ ভাই, উনি ওই যে আমি প্রথমে আপনাকে একটি কথা বলেছি, উনি বাংলাদেশ বিরোধী, উনি পাকিস্তানপন্থী মানে মননে। কাজে ওনার রাগটা ওখানে। জয় বাংলাকে ওনার স্লোগান মনে হয় না, চেঁচিয়ে জয় বাংলাকে স্লোগান কাদের মনে হয়নি? পাকিস্তান বাহিনীর মনে হয়নি, রাজাকার আল বদর আল শামস জামাত যুদ্ধাপরাধীদের মনে হয়নি। কাজে ওনার ভাষা তো তাদের ভাষা। এবং এই কথাটা বলারও আরেকটি কারণ, আপনার মনে আছে নিশ্চয়ই, ইউনূস বলেছিল তোমার গ্রামে তোমার ওখানে ফ্যাসিস্টের দোসররা আছে না, তোমরা কিছু করতে পেরেছো? এই যে উস্কে দিয়েছিল মবকে, মহিউদ্দিনও কিন্তু তার লেখার মধ্যে পরোক্ষভাবে একটু উস্কানি দিয়েছে। ওরা চেঁচিয়ে উঠছে, জানান দিচ্ছে, তার মানে এদের ব্যবস্থা করতে হবে। এই যে ভাষাটি, এই ভাষা, আমি এখানে মহিউদ্দিন উনাকে এককভাবে দায়ী করব না। প্রথম আলোর শালীনতা কোথায় গেছে? প্রথম আলোর বুদ্ধিজীবী বৃত্তি বা মেধা মননের বৃত্তিটা কোথায় গেছে? প্রথম আলো এরকম একটি লেখা কখন ছাপায়? যখন প্রথম আলো একেবারে উলঙ্গ হয়ে রাজপথে নেমে যায় বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কখন উলঙ্গ হয়ে নামতে হয়? প্রথম আলো যখন কিংস পার্টির সেই ষড়যন্ত্রকে সফল করতে পারেনি, তারপর ইউনূসকে নিয়ে আরো অনেক ষড়যন্ত্র করেছে, সংস্কারপন্থী 111 বহুবার ষড়যন্ত্র করেছে প্রথম আলো ডেইলি স্টার। এবং এই জুলাইতেও এই জঙ্গি সন্ত্রাসীদের সাথেও তাদের সম্পৃক্ততা ভীষণভাবে প্রমাণিত, আমার আপনার একক বক্তব্য নয়। কাজে আজকে এত এত অশালীন একটি লেখা ছাপানোর দায় প্রথম আলোর কেন হলো? নিশ্চয়ই প্রথম আলোর সেই দায় উঠেছে, দায় ঘটেছে। যখন আপনি ডিপ স্টেটের চাকর হবেন, দায় না, আমি ডিপ স্টেটের চাকর যখন হবে, তখন তাকে তো এজেন্ডা ফুলফিল করতেই হবে। এটি দায় নয়, এটি তার মিশন। ভয় থেকে কিনা? একদমই ভয় থেকে কিনা? ভয় না, মিশন। তাদের মিশনই ছিল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে সফল করবার। তারা ইউনূসকে বসিয়েছিল, জামাত এখন ক্ষমতার শীর্ষে, এরপর তারেক রহমান বসেছে। এই যে মিশন, তাদের মিশন যখন সফল হয় না, তখন ভয় গ্রাস করে। আপনি যে বললেন না ভয় কিনা, কারণ তারা তো মিশন নিয়ে নেমেছিল বাংলাদেশের বিরুদ্ধে, তো সেই মিশন সফল হয়নি। কাজে এখন তারা ভীত, সন্ত্রস্ত। তাই অত্যন্ত রুচিহীন, কদর্য, উলঙ্গ ভাবে তারা প্রথম আলোর মতো একটি পত্রিকা এই ধরনের লেখা ছাপাচ্ছে। মহিউদ্দিনের মতো একজন লেখক, যার দীর্ঘ পথ চলা রয়েছে, তিনি এরকম একটি লেখা লিখেছেন। এই লেখার ভাষা অন্যরকম হতে পারত যদি এই মিশন এবং ভয় না থাকতো। যেহেতু মিশন ছিল, মিশন ফেল করেছে, তাই এখন ভয়। এই ভয় থেকে তারা এরকম আরো অনেক কিছু লিখবে, আরো অনেক কিছু করবে। আমাদের ভাবার কোনো কারণ নেই যে মানে এই যে ডিপ স্টেটের যারা এজেন্ট, তারা নিজেরাও বুঝতে পারছে না, তারা দেশের মানুষকেও হারিয়েছে, আর যাদের মিশনে নেমেছে তাদের কাছ থেকেও কিন্তু আস্থা হারিয়েছে। তো ভয় তো পাবেই তারা, কিন্তু জনগণকে কি তারা থামিয়ে রাখতে পারবে? পারবে না। দুঃখিত, আমি শেষ করতাম, কিন্তু আরেকটু আপনার কথা শুনতে শুনতে মাথায় ঢুকলো, এই যে যারা বলছেন যে জয় বাংলা বলে যে স্লোগান দিচ্ছে, এটাকে যখন বলা হয় চেঁচিয়ে উঠছে, এই চেঁচানোর সঙ্গে কি যখন জয় বাংলা শুনলেই পুলিশ হামলা করছে, গ্রেপ্তার করছে, এটার সাথে কোনো লিঙ্ক, ইন্টার কানেকশন কিছু আছে কিনা? অবশ্যই, সে তো পরোক্ষভাবে বলে দিচ্ছে যে এই জয় বাংলা যারা বলছে তাদেরকে থামাতে হবে, এই চেঁচামেচি থামাতে হবে। তারা মনে করছে যে আমাদের ছেলেরা জয় বাংলা বলে যখন বাংলাদেশ স্বাধীন করেছে, সেই স্বাধীন বাংলাদেশের একজন লেখক মহিউদ্দিন মনে করছেন যে জয় বাংলা বলে আমাদের ছেলেরা যখন স্লোগান দেয়, তার কাছে সেটি ভয়ঙ্কর কর্কশ চেঁচামেচি মনে হয়, তার কাছে এটা হয়তো ফাঁসির দড়ি মনে হয়। সেই জন্য সে চায় যে পুলিশ প্রশাসন এবং মব, তারা এই ছেলেদেরকে, জয় বাংলা স্লোগানের সৈনিকদেরকে যেন, যোদ্ধাদেরকে যেন মব করা হয়, অ্যারেস্ট করা হয়। এটি তিনি ইনডাইরেক্ট বলা যাবে না, এটি সরাসরি বলে দিয়েছে। ওনার ভাষায় উনি সরাসরি বলে দিয়েছেন, জাতি বুঝে গেছে, লেখাটি প্রথম আলো ছাপিয়েছে, এটি ইতিহাসে রয়ে যাবে। এই অদিতি ফাল্গুনি, ও কিন্তু আমার খুব
পরিচিত, খুব কাছের। এই অদিতি ফাল্গুনি কিন্তু পরবর্তীতে ওই লেখার মানে ওই লেখাটা সে যে ঠিক লেখে নাই এটা নিয়ে কিন্তু সে অ্যাপোলজি করছে। সে নিজে, আমার সাথে বহু ছবি আছে তার, গণজাগরণ মঞ্চে আমাদের সাথে এসে আড্ডা দিত। সে নিজে অদিতি ফাল্গুনি। অদিতি ফাল্গুনি কে জানেন তো? কাবেরী গায়নের বোন। জানি। হ্যাঁ, তো তার সাথে আমার অনেকদিন, কয়েকদিন যাবত যোগাযোগ নেই 5ই আগস্টের পরে, কিন্তু ওর সাথে আমার ভালো আছে। দেখেন তার ওই লেখাটা কিন্তু রয়ে গেছে রেফারেন্স হিসেবে, কিন্তু পরবর্তীতে সে যে বলেছে ইট ওয়াজ রং, আই ওয়াজ রং। না, এগুলো তো আর প্রথম আলো সে যে বলেছে রং, সেটা তো আর প্রথম আলো ছাপা হয় নাই, যার ফলে এটা তো আর কেউ রেফারেন্স দিচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে পিক এন্ড চুজের ব্যাপারগুলো আমি বলতে চাচ্ছি। মানে যার যেটা পছন্দ ওইটা নেই আর কি। যেমন আমার প্রথম আলো পছন্দ, আমি রেফারেন্স হিসেবে প্রথম আলোকে নিব। এটা মিথ্যা লিখে আমি জানি, তারপর আমি নিব, তারপরেও নিব। এইটাকেই আমি চর্চা করতে থাকবো। এখন কি হয়েছে আপনি দেখেন, মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন চাচা বলি আর যাই বলি, উনি নাকি আগের থেকে প্রবন্ধক, লেখক, হাবিজাবি, আমি দেখি নাই কোনোদিন ওনার লেখা। কিন্তু উনি কখন এটাকে মানে পরিচিতিটা পাইলেন 2000 দিকে, যখন নাকি আওয়ামী লীগ সরকার ছিল, এবং উনি প্রথম বইটা লিখলেন জাসদকে বিতর্কিত করে। আমার স্টিল স্পষ্ট মনে আছে, যা আওয়ামী লীগের লোকরা খুব খুশি হয়েছিলেন। এটা রেফারেন্স হিসেবে তো ব্যবহার করতে। আওয়ামী লীগের কিছু ছেলে আছে, আমার ছোট ভাই, ওদের সাথে আমার খুব খাতির। আমার সব মানুষের সাথে, আওয়ামী লীগ, জাসদ, সবার সাথে একটা ভালো কর্ডিয়াল রিলেশন আছে। ও আমাকে পাঠিয়েছিল বইটা, আপা খুব গিফট করেছিল আমাকে বইটা। কারণ কি, দে ওয়ার সো হ্যাপি, খুশিতে। আমি বলেছিলাম এতটা খুশি হয়েন না, উনি এখানে ইতিহাস না, উনি এখানে একটা ফিউশন বানিয়েছেন, ইতিহাস ওনার মন গড়া। ওনারা 4-5 জন মিলে একটা গ্রুপ অফ গোষ্ঠী, ওইটাই ডিপ স্টেট ছিল। আমরা এখন ডিপ স্টেট বলি না, ডিপ স্টেট আমাদের ইনসাইড কান্ট্রির ভিতরেও ডিপ স্টেট আছে। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারতেছি না, আমরা এটা বুঝতে চাইতেছিও না আসলে। তারপরেই কিন্তু ওরা বলছে আওয়ামী লীগ উত্থান পর্ব, বই লিখছে আওয়ামী লীগকে নিয়ে। তারপরে পরবর্তীতে উনি বই লিখে যাচ্ছে, আওয়ামী লীগের যুদ্ধদিনের গল্প, মানে একটু ভালো লিখবে, 20টা বিতর্কিত কথাবার্তা লিখবে। তারপর বিএনপি নিয়ে বই লিখছে, এবং প্রথমার্ধে উনি আস্তে আস্তে ইতিহাসবিদ হয়ে উঠছেন। এইটা শুরুতেই বললাম যে প্রথম আলো তাকে পে করে এবং ইনস্ট্রাকশন দেয়, এই অ্যাঙ্গেলে আমাদের ইতিহাসটা লাগবে, এই অ্যাঙ্গেলে আমাদের ইতিহাস লাগবে। ইতিহাস কি আপনার অর্ডারি মাল সাপ্লাই করার জিনিস? ওই যে আপনার মনে আছে যে তথ্য উপদেষ্টা হয়েছিল বাচ্চা ছেলেটা, সে বলছিল যে আমরা নতুন ইতিহাস লিখবো। হ্যাঁ, মানে 71-এর ইতিহাস লিখবে তারা, ইতিহাস নতুন করে লেখা যাবে। মানে ইতিহাসকে আপনার অর্ডারি মাল। আপনি বিপুল ভাই একটা দোকানে গিয়ে সাপ্লাই অর্ডার চাইলেন, আমাকে এই জিনিসগুলো দাও, আমি এইটা বানাবো। এটা কি সাপ্লাই মাল, অর্ডারি মাল? ইতিহাস আপনি অর্ডার বার করবেন, এরকমই তো মনে হচ্ছে। তো এখন কথা হচ্ছে, এই লোকটা হঠাৎ করে দেখেন আবারও প্রথম আলোতে আওয়ামী লীগ নিয়ে লিখতেছে। আপনার আওয়ামী লীগ নিয়ে এত সমস্যাটা কি? আওয়ামী লীগ ফিরলো না ফিরলো, আপনারা তো সবাই চেয়েছেন আওয়ামী লীগের পতন হোক, আওয়ামী লীগ না ফিরুক। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে আপনাদেরও তো মাথা ব্যথার কারণ কি? ওয়াইল ইউর ওন মেশিন, আপনার মেশিনে আপনি তেল দেন। প্রথম আলোর প্রবলেম কি? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, আপনারা করে এই পুরো ডিজাইনটা করছেন। আপনারা কি মনে করেন শুধু ইউনুস একলা করছে? শুধু বিদেশি একটা শক্তি এসে আমাদেরকে এভাবে ভেঙে ফেললো, আমাদের রাষ্ট্রটাকে এভাবে নষ্ট করে দিল? না, আমাদের ভিতরে যারা বিশ্বাসঘাতক ছিল, আছে, তাদের সহযোগিতায় এই কাজটা করতে পেরেছে। আমার ঘরটা তখনই কেউ ভাঙতে পারবে, আমার ঐক্য তখনই কেউ ভাঙতে পারবে বাইরের শক্তি, যখন আমার ঘরের ভিতরে বিশ্বাসঘাতক থাকে। রাইট। তো সিরাজউদ্দৌলার সময় মীর জাফর 200 বছর আমরা গন নাই। এই গোলামি চুক্তি, এই লোকগুলার কারণে কত বছরের জন্য আমরা কোথায় ঢুকে গেলাম আমরা তো বুঝতে পারছি না। এই বাঙালি জাতি আদৌ বাংলাদেশ বেরোতে পারবে কিনা সেটাও আসলে বুঝতে পারছি না। এই যে আমি ওনার লেখাটা, আমার গতকালকে ওনার যে পরশুদিন, কবে বেরোলো প্রথম আলোতে? 2 দিন আগে, পরশুদিন বেরোলো, তাই না? ওনার লেখাটা উনি ওখানে নসিহত দিতেছেন। উনি ওখানে একটা কথা বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তার
সকল আত্মীয় স্বজনকে উনি আগের থেকেই ভাগায় দিয়েছেন, দেশ থেকে চলে যেতে বলছেন। এটা ওনাকে বলছেন? আচ্ছা, এটা কি ওনাকে শেখ হাসিনা বলছেন? আমি আপনাকে একটা কথা বলি, ওনাকে কি বলছে? ওনার মতো লোকদের শেখ হাসিনা পছন্দ না, ওগুলা বাদ দেন। সেগুলো ওনার প্রথম আলো, আমি শুনছি গণভবনে, এই প্রথম আলো রাগ কেন? গণভবনের দরজা নাকি ওনার জন্য বন্ধ ছিল প্রথম আলোর জন্য। তো এইরকম কুচক্রি কাজ এখন তো আমরা বুঝতে পারতেছি কারা এই মানে কনস্পিরেসিটা করছে। ওগুলা বাদ দেন, আপনি আমাকে বলেন ফজলে নূর তাপস এবং শেখ হাসিনার কি একটা ভিডিও লিক হয়েছিল, আপনার মনে আছে? যেখানে শেখ হাসিনাকে বলতেছে, শেখ হাসিনা বলছে তুমি বের হইছো কেন, তুমি বাসার ভিতরে থাকো, আমি তো সে ফজলে নূর তাপস বলতেছে আমি তো বর্ডার ক্রস করতে চাচ্ছি এয়ারপোর্টে, আমি তো পারছি না, আমার তো আপনার সিগনেচার লাগবে। তখন উনি বলছেন ওনার গলায় যে বিস্ময়, ওরা চলে যাচ্ছে। উনি ওই কনভারসেশনটা আপনার তো শুনছেন। তো এই মানে শেখ হাসিনাকে নিয়ে একটা কথা বলে দিলে আলোচনায় আসা যায়। এবং এই দুর্যোগের সময়ে শেখ হাসিনার যারা চাপলুসি করত তারা শেখ হাসিনার পক্ষে একটা কথাও বলতেছে না। কিন্তু আপনি চিন্তা করেন, তো ফ্লাড হয়ে যাওয়ার কথা, রেফারেন্স দিয়ে বলার কথা যে শেখ হাসিনা তো ওই ভিডিও কল থেকে তো স্পষ্ট বোঝা যায় ফজলে নূর তাপস শেখ হাসিনার জানতেন না উনি ফজলে নূর তাপস দেশ থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং শেখ হাসিনার সাহায্য লাগে সেই জন্য উনি ফোন করছেন। সেই কল রেকর্ডটা লিক করে দিছিল ওরা, লিক করে দেখা বলে যে কোনো কাজ হচ্ছে না, উল্টা তাদের বিপক্ষে যাচ্ছে। আর শেখ হাসিনা তো জানে না যে তার নেতা কর্মীরা দেশ থেকে চলে যাচ্ছে। কারণ কি, আমি গতকালকে একজনের ইন্টারভিউ নিছিলাম, ভাই বিপুল ভাই, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটো ভাই। উনি হচ্ছে সৈয়দ আশরাফের কাজিন, সৈয়দ নজরুল ইসলামের ভাইয়ের ছেলে। উনি বলতেছেন উনার বাসায় অ্যাটাক হয়েছে অগাস্টের 3 তারিখে। তখন কিন্তু উনার গভর্নমেন্ট পুরো বাড়ি জ্বালায় পুড়ে দিচ্ছে। সেই ছবি আমার কাছে আছে। মানে গাড়িতে আগুন দিয়ে সেই গাড়িতে ওনার কাজের লোককে নিক্ষেপ করছে। অন্তঃসত্ত্বা এটা গভর্নমেন্ট থাকতে কিভাবে করে? আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকতে প্রশাসন কোথায় ছিল? প্রশাসন যায় নাই কেন? এইগুলো বহু ব্যাপার আছে। সবচেয়ে বেশি জুলাই আগস্টে সবার প্রথমে আক্রমণ হয় ছাত্রলীগের উপরে। এখন ওনারা নতুন ন্যারেটিভ বের করতেছে। আগের থেকে ওনারা ভাবছে সরকার পড়ে যাবে। তো ফজলে নূর তাপসের ওই ভিডিওতে তো আমরা তো এরকম কিছু দেখতেছি না, ওখানে তো শেখ হাসিনা জানতো না। তার মানে কি এখানে উনি মিথ্যা কথা বলছে? মহিউদ্দিন সাহেব এখানেও মিথ্যা কথা বলছে। মহিউদ্দিন সাহেবের যদি আমি জানি না, আমাদের মতো নগণ্য, আমরা তো অত বড় বড় মানুষ না। এই সব ভিডিও যদি শোনেন, আপনি শোনেন, আপনার মিথ্যার বেশাতে আপনি আর কতদিন চালাবেন? কন্টিনিউয়াসলি ওনারা মিথ্যা কথা বলতেছে। এবং ওনারা কি হচ্ছে জানেন, এখানে অর্থবিত্ত অর্থ এখানে জড়িত। ওনাদের নাম হচ্ছে প্রথম আলো থেকে ওনারা বিশেষ মানে ইতিহাসবিদ বেরোইছে। বাংলাদেশের দুর্ভাগ্যটা কোথায় বুঝতেছেন? আজকের থেকে 5 বছর পরে, 10 বছর পরে এদের এই মিথ্যা কথাগুলো হবে রেফারেন্স বই। কারণ আপনার তো রেফারেন্স বুক লাগবে। আর আওয়ামী লীগের ব্যর্থতা ছিল এগুলো। আওয়ামী লীগ সম্মিলিত ভাবে, কালেকটিভ ভাবে যে ইতিহাসকে তুলে আনা, নির্মোহ ভাবে সবাইকে সমস্ত মানে কৃতিত্ব দিয়ে একটা, আপনি জোর করে চাপিয়ে দিয়ে তো আসলে আপনি কাউকে কিছু গেলাতে পারবেন না। বঙ্গবন্ধুর ইতিহাসে বঙ্গবন্ধুর জায়গা যেখানে, বঙ্গবন্ধুর জায়গা ওখানে থাকবে, কেউ ওটাকে নামাতে পারবে না। ইতিহাসে শেখ হাসিনার জায়গা যেখানে থাকবে সেখানে থাকবে, কেউ তাকে নামাতে পারবে না। বাট ইতিহাসটাকে ভালো করে চর্চা করতে হয়, যেটা আমরা মওদুদ আহমেদকে নিয়ে বলি। এত কিছু নিয়ে কেউ এই সোর, কেউ ওই সোর, কত কিছু বলে। কিন্তু ওনার বই নিয়ে যখন আমরা বলি তখন কিন্তু ওনাকে মানে বিনা বাক্যবে সবাই ওনার প্রশংসা করি। জাসদ নিয়ে আওয়ামী লীগের একটা পক্ষের প্রচন্ড ইচিং আছে, চুলকানি আছে। কিন্তু এখনো যদি ইতিহাস নিয়ে কোনো ডায়ালগকে, কোনো যুক্তিতর্ককে, কোনো বক্তব্যকে প্রচার করতে হয় চায়, সেটা কার করে? মঈনুদ্দিন খান বাদলেরটা করে। উনি কে? উনি জাসদের লোক। সো আমাদের আসলে বুঝতে হবে আমরা পিক এন্ড চুজ করব নাকি আমরা যেটা সত্য সেটা তুলে আনবো। আর এই যে মহিউদ্দিন আহমেদের মতো লোকরা, এনারা আই এম সরি, উনি অনেক বয়সে বড়, কিন্তু ওনারা ভাইরাসের মতো।
না, আপনার বয়সে বড় সাবজেক্ট না, সাবজেক্ট হলো আপনি দেশপ্রেমিক কিনা, আপনার শ্রদ্ধার জায়গাটা আছে কিনা, মানে আপনি শ্রদ্ধার সেই জায়গা নাই জায়গাটা আমার। রাখছেন কিনা, আপনি শ্রদ্ধার জায়গাটা রাখছেন কিনা, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে কিনা। এই যে মনে করেন মানুষ গালাগালি করে ওনাদেরকে, মানুষ অকথ্য কথাবার্তা বলে, কারণ ওই শ্রদ্ধার জায়গা ওনারা নষ্ট করে ফেলছেন। না, বুঝতে নষ্ট পারছি। না, প্রথমত হু ইজ হি। হুম, উনি নিজে একটা জাসদ কর্মী ছিলেন, সেখানে অবশ্যই মানুষ ধীরে 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 নিজের যোগ্যতাকে বাড়ায়, মানুষ ধীরে ধীরে শানিত হয়, সেটা ঠিক আছে, কিন্তু উনি হচ্ছে ওভাররেটেড বুঝেন, যা উনার প্রাপ্য নয়। এই যে তৈরি করা মানুষ, তৈরি করা ইতিহাসবিদ, তৈরি Right. করা একটা ব্যক্তি যাকে নাকি গেলানো হচ্ছে। এবং প্রথম আলো যে কত ক্ষতি করছে, এই প্রথমা প্রকাশ, প্রথম আলো, তারপরে কেন ক্ষতি করছে জানেন? ভুল ইতিহাসগুলো লিখে যাচ্ছে। এবং ওনারা বলতে চাইছে, মজার ব্যাপার, গতকালকে একজন মহিউদ্দিন সাহেবের এই লেখা নিয়ে আমি একজনের সাথে কথা বলছিলাম, বলতে চাইছে যে আমাদের পক্ষের যারা নাকি আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, বঙ্গবন্ধুর কথা বলি, স্বাধীনতার কথা বলি, আমাদের পক্ষের বাইরের যে পক্ষটা আরো একটা বিশাল গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীটাকে নাকি মুক্তিযুদ্ধের এই বিশাল গোষ্ঠীটা পছন্দ করে না বলে যা বলে তাই আমরা অপোজ করি। ব্যাপারটা কি তাই? এখন তো এই লোকের বই ধরে 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 আপনাকে খণ্ডন করতে হয়। এই বই পড়া সময় নষ্ট করা এবং অর্থের অপচয় করার কোনো মানে নাই, কিন্তু আমরা যারা কথা বলি, আমরা যারা এইসব নিয়ে ভাবি, তাদেরকে পড়া উচিত আগে, কষ্ট করে হইলো। না। বদহজম হবে, কিন্তু বদহজম হবে, কিন্তু ভাই, করতে হবে। সমস্যাটা হচ্ছে আমাদের সে বোধ বুদ্ধি আছে, আমরা পড়বো না, বা আমরা পড়ে সেটাকে মাথায় নিব না, পড়বো উনি কি লিখেছে সেটা জানার জন্য। কিন্তু একটা বিশাল বড় গ্রুপ, বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা নাকি ইতিহাসটা জানতে চায়, তারা তাদের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভুল তথ্যগুলো তারা জানছে। তারা জাসদকে মহিউদ্দিন সাহেবের আয় দিয়ে দেখছে, তারা আওয়ামী লীগকে তার আয় দিয়ে দেখছে। আচ্ছা, এই যে একজন লোক কালকে যে শিক্ষকটা, কি না জানি নাম, শিক্ষক নাদিম মোস্তফা, আমি মহিউদ্দিন সাহেবের কথা আর কি বলবো, এই লোককে নিয়ে আমি একটা কথাই বলতে পারি, উনি একজন কি বলবো, অর্থের বিনিময়ে লেখেন, এটা আমার কাছে মনে হয়েছে। ওনার তথ্যে কোনো ঠিক সঠিক কিছু নাই। উনি একটা সত্যের আড়ালে 10টা মিথ্যা প্রডিউস করতেছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। এবং মূল কথা হতেছে এই পুরা গোষ্ঠীটার একটা মিশন। এই মিশনে উনি একজন কুশীলব, কারণ অনেক মানুষের কাছে হয়তো প্রথম আলো অ্যাপ্রোচ করে, এভাবে ইতিহাসটা লিখে দেন। মানুষ তো আর মাথা খারাপ টারাপ না, যারা সবাই এটাতে রাজি হয় না, এই বিভ্রান্তি তৈরি করতে চায় না, এই মিথ্যাটা লিখে যেতে চায় না। কিন্তু মহিউদ্দিন সাহেব এটা করেন অর্থের বিনিময়ে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এই যে নাদিম সাহেব শিক্ষক মানুষ, উনি যে কতগুলা যুক্তি দিলেন, এই যুক্তিগুলার আপনি কি দেখেন? আপনার কাছে কি মনে হয় এই লোকের যুক্তিটা? আওয়ামী লীগ নিয়ে নতুন করে আপনি কি খেয়াল করছেন যে আওয়ামী লীগ নিয়ে প্রথম আলো না এতদিন তারা নাকি কোনো কথা লিখতে পারে না, এখন আওয়ামী লীগ নিয়ে প্রথম আলো খুব লেখা শুরু করেছে। কেন লিখছে? আপনার কি বুঝতে পারেন আপনি কেন লিখছে? আওয়ামী লীগ যাতে না ফিরে আসে, কারণ তারা ভয়ে তটস্থ আছে। আওয়ামী লীগ ফিরলে তাদের ইতিহাস কোন দিকে যাবে তারা খুঁজে পাচ্ছে না রাস্তা। আমাকে একজন সাংবাদিক বলেছিল, আমি অবশ্য এটা আমি কোট করতে আমি জানি না এটা সত্য মিথ্যা, একজন সাংবাদিক আমাকে বলেছিলেন, আপনিও চিনবেন, যে মতিউর রহমান নাকি বলেছেন যে আমি বেঁচে থাকতে হাসিনা ফিরতে পারবে না। ভয়াবহ অবস্থা, ভয়াবহ কথা। আমি সত্য মিথ্যা জানি না, সেজন্য এটার আমি কোনো এটা বলেছেনই এরকম না, আমার সাংবাদিকের কাছে আমি শুনেছি উনি বলেছেন আমাকে। প্রথম আলোতে উনি একসময় চাকরি করতেন, যে মতি ভাই নাকি এই কথা বলছে যে আমি হাসিনা। অবিশ্বাস্য না, এটাই বিশ্বাস্য। কেন জানেন? এই যে এখন আওয়ামী লীগের ফেরার কথা হচ্ছে, আওয়ামী লীগের মিছিল মিটিং, ছাত্রলীগের এই নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, কিন্তু মিছিল মিটিং বেরোচ্ছে, এইসবের কারণে ওনাদের এখন একটা তোড়জোড় শুরু হয়েছে।
আরেকটা নতুন ন্যারেটিভ দাঁড় করানোর শুরু করেছে, যেই ন্যারেটিভসে আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে যায়। ওনারা ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে। আচ্ছা, এরকম যদি হয়, আপনি যে এই যে মহিউদ্দিন সাহেব, নাদিম আশরাফ নাকি হোয়াট এভার, উনি বলেছেন, নাদিম আশরাফেরটা পরে আসতেছি, মহিউদ্দিন সাহেব বলেছেন যে শেখ হাসিনা জানতেন ওনার আত্মীয় স্বজনদেরকে জন্য বের করে দিচ্ছেন। আপনি চিন্তা করেন, তৃণমূলের যে সকল নেতাকর্মীরা বাংলাদেশে এখন ফাইট করে যাচ্ছে, তাদের বিভ্রান্ত করার জন্যই তো এটা। তাদের মনের মধ্যে একটা স্ট্রাইক করবে না যে আমার নেত্রী আমাদেরকেই বা বললেন না। এখন আমের মতো শাহেল আহমেদ লোপা হয়তো দুই একজন আইসা বলতেছি, কিন্তু আমার তো পত্রিকা নাই, আমাকে তো কেউ প্রমোট করে না, আমার তো মিলিয়ন্স অফ ফলোয়ার নাই যে আমার কথাটা, যে তাপস আর ওনার ভিডিওটা আপনারা শুনেন। শেখ হাসিনা যদি জানতেন না তাপস আর শেখ হাসিনার ভিডিওটা, লিক ভিডিও ভাইরাল আছে, অনলাইনে আছে, এটা শুনে, আমাদের তো এত ফলোয়ার নাই, আমাদের তো শুনবে না, প্রথম আলোটাই শুনবে। তো তৃণমূলের নেতাকর্মীদের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, এই জায়গাটায় তারা হিট করতে চাইছে। জুলাই আগস্টে মানুষের এই জায়গাটাতে হিট করে এরকম একটা সন্ত্রাসী অকারেন্স ঘটায়া মানুষকে রাস্তায় নামায় ফেলেছে। ঠিক তদ্রুপ এই জায়গাটাতে তারা হিট করতে চাইছে, শেখ হাসিনাকে বিতর্কিত করা। শেখ হাসিনা মানে শেখ হাসিনার যে আওয়ামী লীগ, এত ঝড়ঝন্ডার পরেও আওয়ামী লীগ কিন্তু ঐক্যবদ্ধ। এই ঐক্য আওয়ামী লীগকে ভাঙার জন্য মহিউদ্দিনদের আবার মাঠে নামানো হয়েছে। এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা নিশ্চয়ই বোঝেন, কারণ তারা যখনই কোনো রিফাইন্ড হাবি জাবি কিছু নাম হয়, তখন তারা বলে আমরা শেখ হাসিনা ছাড়া আমরা কারো কথা শুনি না, শেখ হাসিনা ছাড়া আমরা কারো কথা শুনবো না। এই জন্য মেন্টাল গেম একটা খেলা শুরু করেছেন। এটা যদি আওয়ামী লীগের লোকেরা যারা বুঝবে নিশ্চয়ই, তারপরেও কিছু কিছু আওয়ামী লীগের অনেক নেতাদের দিকে অনেক কথা বলেন, কিন্তু তারা শুরুর থেকে বিদ্রোহী টাইপের হয়ে গেছেন। কিন্তু মূল যে তৃণমূল, এবার টার্গেট মহিউদ্দিন সাহেবরা টার্গেট করেছে তৃণমূলের আওয়ামী লীগকে। হ্যাঁ, তাদেরকে ভাঙার একটা পরিকল্পনা করছে, ওই জায়গাটা হিট করছে। সুতরাং আওয়ামী লীগের তো এই জায়গাটাতে অনেক বেশি কেয়ারফুল হতে হবে, কারণ মিথ্যা কথা যতই সুন্দর হোক, যতই ভালো লাগুক শুনতে, মিথ্যা মিথ্যাই। অ্যাবসলিউটলি মিথ্যা মিথ্যাই, সত্য সত্যই। এই সিম্পল জিনিসটা যদি আমরা বুঝতে এখনো না পারি, এই যে আপনি বললেন যে ব্র্যাক ইউনিভার্সিটির যে ছাত্রীটি পাশে এসে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, কেন? ওনাদেরকে মিথ্যা কথা বলে বিভ্রান্তি করে ওনাদেরকে এই আন্দোলনে যুক্ত করে ফেলছে। ওই মেটার নাকি রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না, কোনো কিছু হয় না। দেশের সে অবস্থা দেখে সে তার বাবাকে বলছে, বাবা আমি কি করব? তখন বাবা বলছে তুমি একটা দাও দেশবাসীর কাছে, হ্যাঁ দেশবাসীর উদ্দেশ্যে কিছু লিখো। তখন সে দীর্ঘ একটা স্ট্যাটাস লিখছে এবং সবশেষে বলছে আবার যদি কোনো লড়াই হয়, সেই লড়াইয়ে, দেশ রক্ষার লড়াইয়ে আমি সামনের সারিতে থাকবো। আপনি দেখেন, তার মানে কি, আমরা লাল বদর বলি, আমরা লাল বদর বলবো, আমি আমাদের শিরোনামে আছে লাল বদর। হ্যাঁ, এই লাল সন্ত্রাস যারা লেখে এরা তো লাল বদরই। লাল সন্ত্রাসীদের লাল বদর, লাল সন্ত্রাসের মতো বই যারা লেখে তারা হচ্ছে প্রকৃত লাল বদর। লাল বদর রাজাকারের লিগেসিটা তারাই টেনে নিয়ে যাচ্ছে। দেশদ্রোহী। তারা এক সময় ৭২-এ জাসদে যুক্ত হয়েছে, তারপরে একটু একটু নতুন নতুন আওয়ামী লীগ হয়েছে, নতুন নতুন বামপন্থী হয়েছে। এই লেখক সম্পর্কে জাসদের অনেকের সঙ্গে আমার মোস্ট সিনিয়র অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়, মুক্তিযোদ্ধা আছেন এমন জাসদ, কথাবার্তা হয়। তো তারা আমাকে বলেন ওই দাদাভাই এর কাপড় চোপড় ধুইতো তো, আর সারাক্ষণ দাদাভাইয়ের কাছ থেকে গল্প শুনতো, তো এই কথা শুনতে 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 ইতিহাস লিখে ফেলছে আর কি। এখন নিজের বিরাট ইতিহাসবিদ মনে করে। আমি জীবনে আমি তো পত্র পত্রিকা পড়ি সেই কৈশোর থেকেই, মানে আমি ক্লাস 4-5-এ তখন থেকে আমি পত্রিকা পড়ি আর কি। তো এই পত্রিকা পড়তে পড়তে আমি ভোরের কাগজে কাজ করেছি। 95-এ যখন ভোরের কাগজ বের হলো, তখন আমি ভোরের কাগজে কাজ করছি, প্রথম আলোয় কাজ করেছি। তো আমি তখন তো এই মহিউদ্দিনের নাম গন্ধ শুনিনি। 2000 সালের দিকে এসে ওর বই বা আস্তে আস্তে লেখা শুরু করছে প্রথম আলোয়। তখন এরপরে
তো পড়তাম, কিন্তু আমার কাছে খালি বিভ্রান্তিকর মনে হইতো। আর বইগুলো পড়ার পরে, বইগুলো বের হওয়ার পরে যখন এই দেখলাম, দেখি পুরোপুরি বিভ্রান্তিকর আর কি। না আপনি মানে প্রথম বিভ্রান্তি আলোর কথা ছড়ানোই যদি কাজ। বলেন, প্রথম আলো নিজে পত্রিকাটা কি, কত পত্রিকা হয়েছে? প্রথম আলো যে একটা ভীষণ ভাবে সবার ইয়েতে চলে গেছে। প্রথম আলোর আপনি শুরুর দিককার পত্রিকাগুলো পড়ে, মানে পাবলিকেশন গুলো পড়ে দেখেন, ধীরে 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 অথবা ধীরে ধীরে তারা ট্রান্সফর্ম হয়েছে ওইদিকে। ধীরে ধীরে তারা এই যখন যুক্ত হয়েছে, তারা নিজেদেরকে ঈশ্বর, তারা নিজেদেরকে মনে করছে সরকারের ভিতরে তারা একটা সরকার। বড় প্রথম আলো, সরকার। মাহফুজ সাহেবের ডেইলি স্টার এবং এনজিও, তারা হচ্ছে সরকারের ভিতরে, বাংলাদেশ সরকারের ভিতরে একটা সরকার। আমরা তো বাংলাদেশ সরকারের ভিতরে সরকার খুঁজি, এনারাই নিজেদেরকে মনে করেন সরকার, এনারাই নিজেদেরকে মনে করেন আমাদের ভাগ্য বিধাতা। এখন কথা হচ্ছে যে ওরে বাবা, প্রথম আলোর বিরুদ্ধে তো বলা যাবে না, লোপা তোমার তো ক্যারিয়ার খারাপ হয়ে যাবে, তোমার ক্যারিয়ার বলে কিছু নাই, আমার দরকারও নেই। যাদের ক্যারিয়ারের দরকার আছে তারা করতে থাকেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, হয়তো আরো 5-7 মিনিট আমরা আলোচনা করতে পারবো। আমি বলতে চাইছি পলিটিক্সটার আগে মানুষ পলিটিক্স করতো, রাজনীতি করতো, রাজনীতির বাইরে তাদের একটা জীবন জীবিকার জন্য একটা পেশা ছিল। রাজনীতি কখনো পেশা হয় না। আপনি সাংবাদিকতা করবেন, সাংবাদিকতার ভিতরে যে আপনি কিভাবে নির্মোহ হবেন? আপনাকে এগুলাকে এই ইতিহাস বিকৃত করা গেলাকে কি নির্মোহ রাজনীতি বলে নাকি? এবং ইন্টারেস্টিং একটা ন্যারেটিভ জার্নালিস্টরা দাঁড় করায় রাখছে যে আমি তো জার্নালিস্ট, আমি তো সবার সব কথা লিখতে পারবো না। আপনি ইতিহাসকে বিকৃতি করতে পারেন না, ইতিহাসে হাত দিতে পারেন না, এটাকে নির্মোহ রাজনীতি বলে না। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে লিখতে পারেন, কিন্তু কোন ইতিহাসকে আপনি বিকৃত ভাবে তুলে ধরা। না না, ওনার হাতে তো কত সাবজেক্ট আছে, জামাত, যুদ্ধপরাধী রাজনৈতিক দল, জামাত, আপনি কি ইসলাম, দেখছেন মানুষের কোনো কিছু নিয়ে লেখে? এগুলা নিয়ে লেখেন না কেন? না, জামাত নিয়ে লেখে না, যুদ্ধাপরাধীদের নিয়ে লেখে না, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নিয়ে লেখে না। এই যে একটা কালো একটা কি বলবো, এটা গোলামি চুক্তি হলো। উনি কি এটা নিয়ে লিখে। বয়ানটা দিল মহিউদ্দিন সাহেব, আয়সা আওয়ামী লীগরে নিয়ে পড়লো, কারণ উনি জানে এই টপিকটা নিয়ে লিখলে উনি সাথে সাথে আলোচনায় চলে আসবে প্রথম আলো। এবং আমি আপনাকে বললাম তো, ওইটা তো ফরমাইশি লেখা, এটা বুঝাই যায় ফরমাইশি যে লিখে, এবং এই লেখাতে প্রথম আলোর যেমন একটা পার্সপেক্টিভ আছে, একটা পারপাস আছে। প্রথম আলো কাউকে খুশি করতে চায়, এটা প্রথম হলো ফরমাইশ দিয়ে মহিউদ্দিন সাহেব এরকম কাউকে, লেখা। মহিউদ্দিন সাহেব অর্থ আছে, নাম হবে। এই যে আমরা গত 3 দিন যাবত মহিউদ্দিন সাহেবকে নিয়ে আলোচনা করতেছি। আমাদের আনফরচুনেট ব্যাপারটা কি জানেন, আমরা ট্রু মানুষগুলোকে কখনোই মূল্যায়ন করিনি। না, এখন এক বিষয় যে আলোচনা করতেছি, আমরা না করলেও তো মানুষ জানবে না এরা কত বড় আমি বিশ্ব আপনি বাটপারের আলোচনা বাটপার। করতেছি, সেটা আমি আপনি আপনার আলোচনার কথা বলতেছেন, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি। না না, আমরা ওটাই বলছি, সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে বা আমাদের মতো প্ল্যাটফর্ম গুলোতে আলোচনা হচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে এরকম বাটপারদেরকে আসলে মুখোশ উন্মোচন করতে হবে। এরা যে মুখোশের আড়ালে দেশদ্রোহী, এইটা ইয়ে করতে হবে। এই জন্যই তো এদেরকে আমাদেরকে আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের যেহেতু ছোট শো হয় এটা, এই যে মনে করেন আশরাফ কায়সার, আপনি ফারুক ওয়াসিফের নাম বললেন, তারপরে যারা যারা আছে, ফারুকির ওয়াইফ, তারপরে যারা যারা আছে, গীতিয়ারা নাসরিন, তারপরে কি বলে এটাকে, ওই যে সামিনা লুৎফা, বিভিন্ন শ্রেণী পেশার যারা, এই যে দৃক শহীদুল, এই তো রাজাকারের হ্যাঁ, তো তার উনার ওয়াইফ রেহনুমা আপা, আমি ওনাকে আপাই বলি। সো এই যে মানুষগুলো, এই যে বিভিন্ন শ্রেণী পেশার বিশাল বড় একটা গোষ্ঠী, যারা সবাই সমাজে সুভাব প্রতিষ্ঠিত, তাদের সাথে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, এদের সেই রকম ভাবে কোনো যোগাযোগ নাই। সমাজের এটা তারা এলিট শ্রেণী। এই এলিট শ্রেণীটার একটা বিশাল চাঙ্ক, একটা বিশাল অংশ, যারা নাকি আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা, তাদের লেবাসে অসাম্প্রদায়িক। তারা কেউ হিজাব নিকাব করে না, কিন্তু তারা প্রমোট করে হিজাব নিকাবকে, তারা প্রমোট করে উগ্র মৌলবাদকে।
সেটাকে তারা বলে ইনক্লুসিভ সোসাইটি। রাইট। সো এই মানুষগুলাকে আমাদেরকে মনে হয়, আজকে মহিউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলছি, আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের কথা বলা উচিত, কথা বলতে হবে, এক্সপোজ করা উচিত এবং নির্ভয়ে কথা বলা উচিত। এবং আমাদের যদি, আমি শায়লা আহমেদ লোপা বা বিপুল টক একা নয়, যারাই মনে করেন যে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে আজকে গত 2 বছর যাবত আমরা কাজ করছি, তাদের প্রত্যেকের কথা বলা উচিত, ইনফরমেটিভ কথা বলা উচিত। তারা আমাদেরকে মিথ্যা ইনফরমেশন দিয়ে ঘায়াল করার চেষ্টা করছে, আমরা সত্যটা উপস্থাপন করবো। আজকে যেমন বললাম যে মহিউদ্দিন সাহেব বলেছেন শেখ হাসিনা তার পরিবারের সকল মানুষকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, এটা একটা মিথ্যা কথা, এটা সত্য নয়। ওনার একটা পরিবারের মায়ের দিকের ওনার মামাতো ভাই বোন, আমি জানি একটা গোষ্ঠী মানে ফ্যামিলি মেম্বার এবং ওনার খুবই কাছের, ওনারা দেশের ভিতরে আছেন, মেবি জেলে আছেন।